বাংলা সাহিত্যের চমকপ্রদ সব গল্প নিয়ে সাজানো আমাদের এই আসর গল্প বলিয়ে। দর্শকদের চিত্তরঞ্জনই আমাদের মূল উদ্দেশ্য। প্রতি শুক্রবার এবং রবিবার আমরা নতুন গল্প নিয়ে আসব, সুতরাং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাথেই থাকুন। পাশের বেল বাটনটিও ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। গল্পটি ভালো লাগলে পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আমাদের আজকের গল্প মোহাম্মদ জাফর ইকবালের লেখা ছায়ালীন গল্প গ্রন্থ থেকে আংটি। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। কফিল উদ্দিন পকেট থেকে চিরুনিটা বের করে তার চুলের উপর দিয়ে আলতোভাবে একবার বুলিয়ে নিল। এই চেহারাটা তার একটা বড় সম্পদ, তাই সে এটা যত্ন আত্তি করে। সে রীতিমতো জেল খাটা ঘাঘু অপরাধী, কিন্তু তার চেহারার মাঝে মফস্বল কলেজের বাংলা শিক্ষকের নির্দোষ একটা সারল্য আছে। মানুষ তার চেহারা দেখে তাকে বিশ্বাস করে এবং কফিল উদ্দিন সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগায়। এখন পর্যন্ত তার হাতে কেউ খুন হয়ে যায়নি, কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করে সে তার জীবনে অনেককে সর্বশান্ত করে ছেড়েছে। এই মুহূর্তে কফিল উদ্দিন কমলাপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারের কাছে দাঁড়িয়ে আছে। তার চেহারায় সে একটু বিব্রত এবং হতচকিত ভাব ফুটিয়ে রেখেছে, যদিও সে ভেতরে ভেতরে একেবারে 100% সজাগ। সে একটি শিকার খুঁজছে, যাকে আজ রাতে সে সর্বশান্ত করে ছেড়ে দেবে। ট্রেনের টিকিট খুঁজতে এসেছে এরকম মানুষকে সে ভেতরে ভেতরে যাচাই করে দেখছে। প্রথম সন্ধ্যাগোছের মানুষটাকে সে বাতিল করে দিল, দ্বিতীয় মানুষটিকে শেষ মুহূর্তে বাতিল করে দিল, কারণ মনে হলো তার কাছে টাকা পয়সা বেশি থাকবেন। তৃতীয় মানুষটিকে তার বেশ পছন্দ হলো এবং সে মাকড়সার সতর্ক পদক্ষেপে তার দিকে এগিয়ে যায়। মানুষটার টিকিট কাউন্টারে যাবার আগেই তাকে ধরতে হবে। কাছাকাছি গিয়ে কফিল উদ্দিন বলল, শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আমি একটা ছোট ঝামেলার মাঝে পড়েছি। কফিল উদ্দিন মুখে চমৎকার একটা বিব্রত ভাব ফুটিয়ে তুলল। কি ঝামেলা? আমার আর এক বন্ধুর আজ রাতে সিলেট যাবার কথা। ফার্স্ট ক্লাস বার্থে 2টি টিকিট ছিল, কিন্তু একটু আগে ফোন করে বলল সে আসতে পারছে না। মানুষটির চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপনার কাছে স্লিপিং বার্থের একটা টিকিট আছে? কফিল উদ্দিন বিব্রতভাবে বলল, হ্যাঁ, আপনি যদি ইন্টারেস্টেড হন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কফিল উদ্দিন পকেট থেকে টিকিটটা বের করে মানুষটির হাতে দিল। সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুখে সন্তুষ্টির ভান করে তার মানিব্যাগে হাত দেয়। কফিল উদ্দিন বলল, আপনাকে এখনই দিতে হবে না, আমিও তো যাচ্ছি, ট্রেনে সারা রাত একসাথে থাকবো, পরে দিয়ে দিবেন। মানুষটি বলল, না না, এখনই দিয়ে দিই। সে পকেট থেকে মানিব্যাগ বের করে। কফিল উদ্দিন নিষ্প্রিয় ভঙ্গি করে কিন্তু উত্তেজিত হয়ে লক্ষ্য করলো মানিব্যাগটা মোটা, সেখানে থরে থরে নোট সাজানো। মানুষটার সাথে একটা হ্যান্ডব্যাগ, ভারী হ্যান্ডব্যাগ, ভেতরে নিশ্চয়ই ভালো জিনিসপত্র আছে। হাতে আংটি আর ঘড়ি, পকেটে মোবাইল ফোন। কফিল উদ্দিন দ্রুত হিসাব করে দেখলো আজ রাতের দাওটি খারাপ হবার কথা না, এখন সব ভালোই ভালো শেষ করতে পারলে হয়। দুজনের কেবিন, নিচের বার্থ কফিল উদ্দিনের উপরে বার্থটা মানুষটির। দুজনে যখন আরাম করে বসেছে তখন লম্বা হুইসিল দিয়ে ট্রেনটা মোটামুটি সময় মতো ছেড়ে দিল। অ্যাটেন্ডেন্ট এসে মাথা ঢুকিয়ে বলল, স্যার, আপনারা কিন্তু রাত্রে জানালা বন্ধ করে রাখবেন। কফিল উদ্দিন বলল, তুমি চিন্তা করো না, আমরা বন্ধ করে দেব। চোর চেঁচড়ে দেশ ভরে গেছে স্যার। অ্যাটেন্ডেন্ট চলে যাবার পর কফিল উদ্দিন একটা হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল। বলল, দেশের অবস্থাটা দেখেছেন? একজন মানুষ ট্রেনের জানালা খোলা রেখে ট্রাভেল করতে পারে না। সঙ্গী মানুষটি বলল, কোন জায়গায় জানালা খোলা রাখতে পারে? কফিল উদ্দিন মাথা নাড়ল, বলল, তা ঠিক। তারপর সে ঢাকা শহরে আসার পর একজন মানুষ কিভাবে অপরাধীর পাল্লায় সর্বশান্ত হয়েছে তার একটা নিখুঁত বর্ণনা দিল। বানানো গল্প, কিন্তু এই মানুষটা সেটা বোঝা সম্ভব না। সবকিছু পরিকল্পনা মতো চলতে থাকলে এখন এই মানুষটারও ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা গল্প বলার কথা, কিন্তু মানুষটি তার চেষ্টা করলো না। সম্ভবত নিজের গাড়িতে চলাচল করে, হাইজ্যাক চিনতে দেখেনি। কফিল উদ্দিন তার ব্যাগ খুলে একটা ইংরেজি বই বের করলো। তার পড়াশোনা নেই, বানান করেও ইংরেজি পড়তে পারে না, কিন্তু মানুষটার বিশ্বাস অর্জন করার জন্য এগুলো দরকার। বইটা সিটের উপর করে রেখে সে পকেট থেকে মোবাইল টেলিফোনটা বের করে একটা নম্বর ডায়াল করে তার কাল্পনিক স্ত্রীর সাথে কথা বলার অভিনয় শুরু করলো। রুমানা প্রথমে কিছু একটা শোনার অভিনয় করলো, বলল, না না, কিছু দরকার নেই, এত সকালে বেচারা ড্রাইভারের স্টেশনে আসার কোনো দরকার নেই, আমি একটা স্কুটার নিয়ে নেব।
আবার কিছুক্ষণের বিরতি দিয়ে এবং হাঁ করে জিজ্ঞেস করলো, তিনি কি করে? দাও দেখি, তার সাথে একটু কথা বলি। কফিলউদ্দিন তারপর একটা ছোট মেয়ের সাথে খানিকক্ষণ কাল্পনিক কথাবার্তা বলল। সঙ্গী মানুষটি পুরো কথাবার্তা মনোযোগ দিয়ে না শুনলো, যেটুকু শুনেছে তাতেই তাকে একজন সচ্ছল ভালো মানুষ, বিবাহিত সুখী পারিবারিক মানুষ হিসেবে ধরে নেবে। মোবাইল টেলিফোনটা রেখে কফিলউদ্দিন সঙ্গী মানুষের সাথে আবার একটু একটু কথাবার্তা বলল। মানুষটি একটু কম কথার মানুষ, কিন্তু শেষ পর্যন্ত আলাপে টেনে আনা গেল। প্রাইভেট ফার্মে চাকরি করে, নিঃসন্তান এবং বিপত্নিক। স্ত্রীকে নিশ্চয়ই খুব ভালোবাসে, কারণ তার কথা বলার সময় আঙ্গুলের আংটিতে বারবার হাত বুলিয়ে দেখল। নিশ্চয়ই বিয়ের আংটি। কফিলউদ্দিনও আর চোখে আংটিটা দেখে খাঁটি সোনার মোটা একটা আংটি, দামি পাথরও আছে। শুধু এই আংটির জন্যই মানুষের উপর একটা দাও মারা যায়। ঘণ্টাখানেকের ভেতরে কফিলউদ্দিন মানুষের সাথে আন্তরিকতার একটা পর্যায়ে পৌঁছে যায়। দুজনের সাথে ছোটখাটো ব্যক্তিগত কথা বলল, হালকা দু একটা রসিকতাও করা হলো, এবং যখন মনে হলো পরিবেশটা পুরোপুরি প্রস্তুত হয়েছে, তখন কফিলউদ্দিন তার আসল কাজ শুরু করে দেয়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বলল, খিদে লেগে গিয়েছে, খেয়ে আসতে পারিনি। আপনি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। আমি আসার সময় ফাস্টফুডের দোকান থেকে কয়টা স্যান্ডউইচ তুলে এনেছি, একটু খেয়ে নিই, যদি কিছু মনে না করেন আর কি। না না, আমি কি মনে করব, আপনি খান। কফিল তার ব্যাগ থেকে একটা খাবারের প্যাকেট বের করলো। কয়েকটা স্যান্ডউইচ পাশাপাশি সাজানো। প্রথমটাতে ধুতুরার বিষ মেশানো। অনেকবার পরীক্ষা করে দেখেছে, বাজারে অন্য বিষের তুলনায় এখনো ধুতুরার বিষটাই ভালো। কোনো গন্ধ নেই, তিতকুটের স্বাদ নেই, মানুষকে সহজে খাইয়ে নেওয়া যায়। কফিল স্যান্ডউইচের প্যাকেটটা এক নজর দেখে প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, অনেকগুলো দিয়েছে দেখছি, খাবেন একটা? মানুষ যদি একটা তুলে নেয়, প্রথমটাই নেবে। সেটাই ধুতুরার বিষ দেয়া। কিন্তু মানুষটা নিল না, বলল, না না, আমি খেয়ে এসেছি, থ্যাংক ইউ। কফিল আর জোর করলো না, বলল, খেয়ে এসে থাকলে খামোকা স্যান্ডউইচ খেয়ে মুখ নষ্ট করবেন না। সে প্যাকেট থেকে দ্বিতীয় স্যান্ডউইচটা তুলে খেতে শুরু করে। খেতে খেতে সে বাঙালির খাওয়ার অভ্যাস নিয়ে একটু রসিকতা করলো। বুঝলেন, ভেতো বাঙালি তো স্যান্ডউইচ খেলে পেট ভরে না। এই খাবারটা যে কারা আবিষ্কার করেছে। মানুষটি হাসলো, বলল, বিপদে পড়ে খেতে হয়, শখ করে কে আর কোনদিন স্যান্ডউইচ খেয়েছে? তা ঠিক। কফিলউদ্দিন প্যাকেট থেকে দুটি কোল্ড ড্রিঙ্কের অ্যালুমিনিয়ামের ক্যান বের করলো। একটার মাঝে ধুতুরার বিষ মেশানো, দ্বিতীয়টা ভালো। সে মানুষটার দিকে এগিয়ে দিয়ে বলল, নেন, একটা ড্রিঙ্কস খান। 90% চান্স যে মানুষটা কোল্ড ড্রিঙ্কসটা নেবে। সত্যি সত্যি নিল এবং ধুতুরার বিষ মেশানোটাই। ক্যানটা খুব ভালো করে পরীক্ষা করলেও মানুষটা বুঝতে পারবে না যে একটা সূক্ষ্ম ফুটো করে এখানে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ধুতুরার বিষ ঢোকানো হয়েছে। ফুটোটা নিখুঁতভাবে ইপক্সি দিয়ে বুজে দেওয়া হয়েছে। মানুষটা ক্যান হাতে নিয়ে সেটা খুলে ঢকঢক করে খানিকটা ড্রিঙ্কস খেয়ে নেয়, এবং সাথে সাথে কফিল তার বুকের ভেতর থেকে একটা বড় নিঃশ্বাস বের করে দেয়। কাজ হয়ে গেছে, এখন শুধু সময়ের ব্যাপার। মানুষটা যখন ঘুম থেকে উঠবে, সম্ভবত কোনো একটা হাসপাতালে, তখন অবাক হয়ে বোঝার চেষ্টা করবে কেমন করে সে এখানে এসেছে। কফিল আর চোখে মানুষটাকে লক্ষ্য করে। ক্যান থেকে ঢকঢক করে আরো খানিকটা ড্রিঙ্কস খেয়ে হঠাৎ কেমন যেন একটু অবাক হয়ে কফিলউদ্দিনের দিকে তাকালো। কফিলউদ্দিন তার দৃষ্টি এড়িয়ে জানালা দিয়ে তাকালো। মানুষটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে কেমন যেন বিচিত্রভাবে চোখ পিটপিট করতে থাকে। কফিল একটু সরে গিয়ে বলল, ঘুম পাচ্ছে? শুয়ে পড়ুন তাহলে, অনেক রাত হয়েছে। মানুষটি কেমন যেন অস্বস্তির ভাব করে মাথা নাড়ে, এদিক সেদিক তাকায়, তারপর বিড়বিড় করে বলে, শরীরটা ভালো লাগছে না। তাই নাকি? কফিলউদ্দিন উঠে দাঁড়িয়ে বলল, শুয়ে থাকেন, কিছুক্ষণ শুয়ে থাকেন তাহলে। মানুষটি বিড়বিড় করে কিছু একটা বলার চেষ্টা করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কেমন যেন হুমড়ি খেয়ে পড়ে গেল। কফিল মানুষটাকে বাড়তে তুলে দেয়, মাথার নিচে একটা বালিশ গুঁজে দিয়ে ফিসফিস করে বলল, নিশ্চিন্ত মনে ঘুমাও সোনার চাঁদ। কফিল কেবিনের লাইটটি নিভিয়ে দিতেই জানালা দিয়ে ভেতরে জ্যোৎস্নার একটা নরম আলো এসে ঢুকলো। কফিলউদ্দিন খানিকক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। জ্যোৎস্নার আলোতে বাইরে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। এটা কি সুন্দর নাকি অসুন্দর সে বুঝতে পারল না। কফিল কোনো তাড়াহুড়া করলো না। ঘণ্টাখানেক পরে সে কেবিনে লাইট জ্বালিয়ে মানুষটাকে পরীক্ষা করার জন্য গায়ে হাত দিতে চমকে উঠল। মানুষের শরীরটা আশ্চর্য রকম শীতল। সে ভয়ে ভয়ে মানুষটার দিকে তাকালো। মানুষটা নিঃশ্বাস নিচ্ছে না। ভয়ে ভয়ে আবার সে মানুষটার বুকে হাত দিল। হৃদস্পন্দনের কোনো চিহ্ন নেই। হঠাৎ করে ভয়াবহ আতঙ্কে কফিল লাফিয়ে পিছনে সরে আসে।
সর্বনাশ, এই মানুষটা মরে গেছে। কফিলুদ্দিনের ইচ্ছা হলো ভয়ঙ্কর একটা চিৎকার করে কেবিনের দরজা খুলে বের হয়ে যায়, কিন্তু সে জানে এটা সে করতে পারবে না। তাকে এখন এই মৃত মানুষের দেহটি নিয়ে কেবিনে বসে থাকতে হবে। কফিলুদ্দিন হঠাৎ কুলকুল করে ঘামতে থাকে। অনেক কষ্ট করে কফিলুদ্দিন নিজেকে শান্ত করে। এখন যদি সে নিজের মাথা ঠান্ডা না রাখে তাহলে ভয়ানক বিপদে পড়ে যেতে হবে। যেভাবেই হোক তাকে মাথা ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা মাথায় খুব সাবধানে পরের স্টেশনে নেমে যেতে হবে। যতক্ষণ পরের স্টেশন না আসে ততক্ষণ তাকে চুপচাপ বসে থাকতে হবে। ঠিক তখন ট্রেনটা আস্তে আস্তে থেমে যায়। এখানে সে নেমে যেতে পারে, কিন্তু মানুষটার মানিব্যাগ, ঘড়ি, আংটি কিছুই এখনো না হয়নি। এত কষ্ট করে এসে শেষে সে তো শুধু খালি হাতে নেমে যেতে পারে না। কফিলুদ্দিন মানুষটার পকেটে হাত দিয়ে তার মানিব্যাগটা খুঁজতে থাকে। ঠিক তখন জানালা একজন মানুষের মুখ দেখা গেল। মানুষটি অবাক হয়ে ভেতরে তাকিয়ে আছে। কফিলুদ্দিন লাফিয়ে সরে এলো, জানালার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি কি চাও? মিনারেল ওয়াটার লাগবে? ঠান্ডা মিনারেল ওয়াটার? না না, লাগবে না। মানুষটা সরে যাবার পরেও সে জানালা থেকে সরল না। কে যেন দেখতে না পারে ভেতরে কি হচ্ছে। একটু পরে ট্রেনটা আবার ছেড়ে দিলে কফিলুদ্দিন এসে মানুষটার পকেট থেকে মানিব্যাগটা বের করে। ভেতরে নোটগুলো বেশিরভাগ 500 টাকার নোট। এখন গোনার সময় নেই, কিন্তু চোখ বন্ধ করে 8-10 হাজার টাকা হয়ে যাবে। কফিল হাত থেকে ঘড়িটা খুলে নেয়, বুক পকেট থেকে মোবাইল টেলিফোনটা নেয়। বাম হাতের মাঝখানের আঙ্গুলে তার বিয়ের আংটিটা খুলতে অনেক সময় নিল। আংটিটা শক্ত হয়ে আটকে গেছে, টেনে খোলা যাচ্ছিল না। কফিলুদ্দিন একবার প্রায় হাল ছেড়েই দিচ্ছিল, কিন্তু খাঁটি সোনার মোটা সোটা পাথর বসানো আংটিটার লোভ ছেড়ে দেওয়া কি এত সহজ? টানাটানি করে শেষ পর্যন্ত আংটিটা ছুটিয়ে নিয়ে আসে। নিজের আঙ্গুলে পরে দেখলো বেশ ফিট হয়েছে। কফিলুদ্দিন আংটিটার খুলল না, আঙ্গুলে লাগিয়ে রেখে দিল। কফিলুদ্দিন তারপর মানুষটার ব্যাগ খুলল। ভেতরে কাপড়, জামা, তোয়ালে এবং তার তলায় একটা ল্যাপটপ, কম্পিউটার। কফিলের মুখে হাসি ফুটে উঠল। সে ল্যাপটপটা বের করে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। এখন সে মোটামুটি ট্রেন থেকে নেমে যাওয়ার জন্য প্রস্তুত। মানুষটাকে মেরে ফেলা তার এতটুকু ইচ্ছে ছিল না। মানুষটা সম্ভবত হার্টের সমস্যা ছিল, হয়তো এমনিতেই মারা যেত। আজ ধুতুরার বিষ খেয়ে একটু আগে মারা পড়েছে। কফিলুদ্দিন মানুষটার দিকে তাকালো। আধ খোলা চোখ, মুখটা অল্প একটু খোলা, গায়ের রংটা এর মাঝে কেমন যেন অসুস্থ নীলাভ হয়ে এসেছে। মনে হচ্ছে চোখ মুখ একটু ফুলেও এসেছে। কফিলুদ্দিনের গায়ে কাঁটা দিয়ে উঠে। একটু আগেই মানুষটা বেঁচে ছিল, তখন তাকে দেখে এতটুকু ভয় লাগেনি, কিন্তু এখন তার দিকে তাকাতেই তার শরীরটা কাঁটা দিয়ে উঠতে থাকে। কফিলুদ্দিন কোথায় বসবে বুঝতে পারে না। মৃতদেহটির পাশে বসার কোনো প্রশ্নই ওঠে না। উপরের বাড়তে ওঠার সাহস করছে না। শেষ পর্যন্ত সে চাদরটা বিছিয়ে মেঝেতেই বসে পড়ে। এখন ট্রেনটা থামতে সে নেমে পড়বে। মেঝেতে বসে যাওয়ার পর কফিলুদ্দিনের চোখ একটু পরপর মৃতদেহটার দিকে যেতে লাগলো এবং প্রতিবারই সে চমকে উঠতে লাগলো। একটি মৃতদেহ থেকে এত ভয় লাগে কেন কে জানে। একবার ইচ্ছে হলো বাইরে গিয়ে অপেক্ষা করে, কিন্তু মৃতদেহটা রেখে দরজা খোলা রাখাও বিপজ্জনক। কেউ যদি ঢুকে গিয়ে দেখে ফেলে তখন কি হবে? কফিলুদ্দিন কি করবে বুঝতে না পারে শেষ পর্যন্ত কেবিনের লাইট নিভিয়ে দিল। সাথে সাথে ভেতরে জ্যোৎস্নার একটা নরম আলো ছড়িয়ে পড়ল। আবছা অন্ধকার হঠাৎ করে মৃতদেহের বিভীষিকাটা আড়াল হয়ে যায়। মানুষটাকে এখন আর পরিষ্কার দেখা যাচ্ছে না। জ্যোৎস্নায় আবছা আলোতে শুধু তার অবয়বটুকু অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কফিলুদ্দিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন ট্রেনটা কোনো একটা স্টেশনে থামতেই সে নেমে পড়বে। ট্রেনটা থামার কোনো লক্ষণ দেখালো না। গভীর রাতে জ্যোৎস্নার আলোতে গ্রাম, ক্ষেত, নদী, গাছপালা ভেঙে ট্রেনটা ছুটে যেতে থাকে। কফিলুদ্দিন অপেক্ষা করতে থাকে। ঠিক কি কারণ জানা নেই, তার ভেতরে হঠাৎ এক ধরনের আতঙ্ক এসে ভর করে। অশরীরী আতঙ্ক। কফিলুদ্দিন চোখ বুজে বসে থাকে। সে ভুলে যাবার চেষ্টা করে এই কেবিনের বার্থে একটা মৃতদেহ শুয়ে আছে এবং হাত দিয়ে স্পর্শ করে ছোঁয়া যায় এরকম দূরত্বে সে মেঝেতে বসে অপেক্ষা করছে ট্রেনটি থামার জন্য। হঠাৎ তার মনে হলো কেউ তার ঘাড়ে স্পর্শ করেছে। কফিলুদ্দিন আঁতকে চমকে উঠে চোখ খুলে তাকায় এবং একটা আর্তচিৎকার করে ওঠে। জ্যোৎস্নার আলোতে সে স্পষ্ট দেখতে পেল সামনের বার্থে মৃতদেহটি উঠে বসেছে। চলন্ত ট্রেনটা দুলছে, কিন্তু তার ভেতরে বসে থাকা মৃতদেহটি আশ্চর্য রকমের স্থির। কফিলুদ্দিন বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল এবং তার মাঝে দেখতে পেল মৃতদেহটি আবার হাত বাড়িয়ে তার ঘাড়টি স্পর্শ করেছে। ভয়ঙ্কর আতঙ্কে তার ছুটে যাবার একটা অদম্য ইচ্ছা তার মাঝে জেগে উঠল, কিন্তু সে কোথায় ছুটে যাবে, কোন দিকে ছুটে যাবে? মৃতদেহটি কিছু একটা বলছে, কথাটা সে শুনতে পেল না, কিন্তু অসুস্থ একদম দুর্গন্ধ তার নাকে এসে ধাক্কা দেয়।
মৃতদেহটি আবার কথা বলল, খসখসে এক ধরনের কণ্ঠস্বর, চাপা গলায় বলছে, আংটি। কফিলুদ্দিন কি করে বুঝতে পারল না মৃতদেহটি তার আংটিটি ফেরত চাইছে। সে পরিষ্কার করে চিন্তা করতে পারছে না। বিকারগ্রস্ত মানুষের মতো সে তার আংটিটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটা আঙ্গুলে আটকে গেছে, টেনে খুলতে পারছে না। মৃতদেহটি খপ করে তার কাঁধ ধরে নিজের দিকে টেনে এনে জড়িত করায় বলল, আংটি, আমার আংটি। ভয়ঙ্কর আতঙ্কে কফিলুদ্দিন চিৎকার করে ওঠে, কিন্তু মৃতদেহটির কোনো ভাবান্তর হলো না। লোহার মতো শক্ত শীতল হাতে তার বাম হাতটা ধরে মাঝের আঙ্গুলটিকে নিজের দিকে টেনে নিতে থাকে। কিছু বোঝার আগে মৃতদেহটি তার আঙ্গুলটি কামড়ে ধরে। কফিলুদ্দিন প্রাণপণে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে। নিজের ভেতরে শুধু একটা চিন্তা কাজ করছে, তার নিজেকে মুক্ত করতে হবে, যেভাবেই হোক তাকে পালিয়ে যেতে হবে। প্রাণপণে সে নিজের হাতকে মুক্ত করে জানালা দিয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। বাতাসে তখনও তার আর্তনাদ শোনা যেতে থাকে। কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে ট্রেনের কর্মকর্তারা একটা মৃতদেহকে আবিষ্কার করলেন। সেটি মেঝেতে উপর হয়ে পড়ে আছে। সোজা করার পর দেখা গেল তার মুখে রক্ত, কাছে একটা আঙ্গুল পড়ে আছে। দেখে মনে হয় কি আঙ্গুলটি ছিঁড়ে শরীর থেকে আলাদা করেছে। মৃতদেহটির পকেটে মানি ব্যাগ, মোবাইল, টেলিফোন বা হাতে ঘড়ি ছিল না। শুধু বাম হাতের মধ্যমাতে একটা আংটি ছিল, পাথর বসানো সোনার সুদর্শন একটি আংটি।